সকল দর্শক বন্ধুকে আরো একবার শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর লেভার অধ্যায়ের ক্লাস নং 4 করব। বিগত 3টি ক্লাস অর্থাৎ ক্লাস নং 1 এ আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক সম্পর্কে আলোচনা করার ট্রাই করেছি। ক্লাস নং 2 এবং 3 তে আমি দুটি বোর্ড কোশ্চেনের বিস্তারিত আলোচনা করেছি সমাধান নিয়ে। তো আজকে ক্লাস নং 4, আজকে আমরা আরেকটি বোর্ড কোশ্চেনের সমাধান করার ট্রাই করব। তো বন্ধুরা, মূলত এটি 2015 সালের একটি বোর্ড কোশ্চেন সিপাটের। তো এইখানে প্রশ্নে বলা আছে যে ইন এ ফ্যাক্টরি, একটি প্রতিষ্ঠান বা কারখানায়, এ ওয়ার্কার, একজন শ্রমিক, ইজ পেইড টাকা 600 পার মান্থ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে একজন শ্রমিক প্রতি মাসে 600 টাকা বেতন পায়, বা ওই প্রতিষ্ঠানটি একজন শ্রমিককে 600 টাকা বেতন দেয় উইথ 10% ডিয়ারনেস অ্যালাউন্স, এবং সাথে দেয় 10% মহার্ঘ ভাতা। দেখো বন্ধুরা, তোমরা যারা করেছো ট্যাক্সেশন, তো সেখানে তোমরা দেখেছো যে বেতনের সঙ্গে আনুষঙ্গিক আরো অনেক খরচ একটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের দিয়ে থাকে, যার মধ্যে আছে মহার্ঘ ভাতা, নিরাপত্তা ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি। তো বন্ধুরা, এখানে বলা আছে যে 10% দিচ্ছে মহার্ঘ ভাতা শ্রমিকদের, অর্থাৎ শ্রমিকরা যা বেতন পাবে তার বেতনের 10% পাবে মহার্ঘ ভাতা। এরপরে বলা আছে and 25% হাউস রেন্ট সাবসিডি, এবং আরো পাবে 25% বাড়ি ভাড়া ভর্তুকি, অর্থাৎ মূল বেতনের 25% পাবে বাড়ি ভাড়ার ভর্তুকি। এরপরে বলা আছে ইচ ওয়ার্কার ইজ অলসো অ্যালাউড টাকা 30 অ্যাজ কনভেন্স অ্যালাউন্স, এছাড়াও প্রতি শ্রমিককে 30 টাকা করে প্রদান করা হবে প্রতি মাসে নিরাপত্তা ভাতা হিসাবে। এবারে বলা আছে and টাকা 100 অ্যাজ মেডিকেল বেনিফিটস পার মান্থ, এছাড়াও প্রতি মাসে একজন শ্রমিককে প্রদান করা হবে 100 টাকা করে চিকিৎসা ভাতা। দেখো বন্ধুরা, এরপরে বলা আছে 1 মান্থস পে অ্যাজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স ইচ ইয়ার, এবং প্রতি বছরের মধ্যে অর্থাৎ এক বছরে 1 মাসের বেতন পাবে উৎসব ভাতা রূপে। দেখো বন্ধুরা, বিভিন্ন উৎসব যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তারপরে বিভিন্ন পূজা পার্বণ, তো এইসব ক্ষেত্রে প্রতি বছরে 1 মাসের বেতন। তো এখানে একজন কর্মচারীর বেতন হচ্ছে 1 মাসে 600 টাকা, তো সে 600 টাকা পাবে উৎসব ভাতা রূপে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি তার একজন শ্রমিককে তার 1 মাসের বেতন দিবে উৎসব ভাতা রূপে। তো এরপরে বলা আছে ওয়ার্কার্স আর এন্টাইলড টু 15 days লিভ ইন এ ইয়ার উইথ ফুল পে, অর্থাৎ একজন শ্রমিক 1 বছরের মধ্যে 15 দিন পাবে বন্ধ বা ছুটি। দেখো বন্ধুরা, সাধারণত 1 বছরের মধ্যে থাকে 365 দিন, তো এর মধ্যে এই প্রতিষ্ঠানটি তার শ্রমিকদেরকে 15 দিন দিচ্ছে বন্ধ। তো যদি এই 15 দিন কোনো শ্রমিক দেয় বন্ধ, তো তাতে তার কোনো প্রকার বেতন কাটা যাবে না। এরপরে বলা আছে দ্য নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার ইজ 330, অর্থাৎ 1 বছরে এই প্রতিষ্ঠানটি তার কর্মীদের নিয়ে কাজ করায় 330 দিন। অর্থাৎ দেখো বন্ধুরা, 1 বছরের মধ্যে আছে 360 দিন, মূলত আছে 365 দিন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটি বর্তমানে গণনা করা হয় 360 দিন রূপে ব্যবসার ক্ষেত্রে। তো বন্ধুরা, এর মধ্যে এই প্রতিষ্ঠানটি 330 দিন তার কার্যক্রম চালু রাখে, অর্থাৎ একজন শ্রমিক ওই প্রতিষ্ঠানে 330 দিন তার কাজ করতে পারবে। অফ 8 আওয়ার্স ইজ, এবং প্রতিদিন তারা কাজ করবে 8 ঘন্টা করে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের রুল। এরপরে বলা আছে নর্মাল আইডল টাইম ইজ 20% অফ ওয়ার্কিং টাইম, অর্থাৎ একজন শ্রমিক চাইলে 20% সময় অবসর নিতে পারবে। দেখো বন্ধুরা, এই যে আইডল টাইম, এটি হচ্ছে দুই রকম, একটি হচ্ছে নর্মাল আইডল টাইম, আরেকটি হচ্ছে অ্যাবনর্মাল আইডল টাইম। একটি হচ্ছে স্বাভাবিক অবসর সময়, আরেকটি হচ্ছে অস্বাভাবিক অবসর সময়। দেখো বন্ধুরা, একজন ব্যক্তি যখন কোনো কাজ করে
তখন কিন্তু তার অবশ্যই একটু বিশ্রামের প্রয়োজন হয়। তো এই জন্য এটি স্বাভাবিক। তো এই জন্য এর নাম হচ্ছে নর্মাল আইডল টাইম। আর এই প্রতিষ্ঠানটি এটি নির্ধারণ করেছে যে একজন শ্রমিক চাইলে তার কাজের মধ্যে 20% সময় অবসর নিতে পারবে। এরপরে বলা আছে এ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অফ 10% অফ পে ইজ অলসো অ্যালাউড। এছাড়াও শ্রমিকদের জন্য অর্থাৎ প্রত্যেক শ্রমিকের জন্য 10% করে প্রভিডেন্ট ফান্ড ধার্য করা হয়েছে, যা প্রতিষ্ঠান দিবে একজন শ্রমিককে তার বেতনের 10%। এরপরে বলা আছে দ্য এমপ্লয়ার পেস এ মান্থলি সাবসিডি অফ টাকা 3600 টু দ্য ক্যান্টিন ইউজড বাই 300 ওয়ার্কার্স। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি তার শ্রমিকদের জন্য একটি ক্যান্টিন চালু করেছে এবং যেই ক্যান্টিনে এই প্রতিষ্ঠানটি 3600 টাকা প্রদান করে প্রতি মাসে। কিন্তু দেখো বন্ধুরা, এই ক্যান্টিনে কিন্তু মোট 300 জন শ্রমিক, 300 জন কর্মচারী এই ক্যান্টিনটি ব্যবহার করে। এরপরে বলা আছে প্রশ্নে অর্থাৎ রিকোয়ারমেন্টে যে ক্যালকুলেট দ্য লেবার কস্ট পার আওয়ার। অর্থাৎ আমাকে এখানে প্রতি ঘন্টার লেবার কস্ট বের করতে হবে। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে প্রতিষ্ঠানটি তার শ্রমিকদেরকে এত দিচ্ছে, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, ফেস্টিভ্যাল ভাতা, এমনি মূল বেতন, তো এই সকল বেতন এর প্রতি ঘন্টায় রেট কত আসে, অর্থাৎ 1 ঘন্টায় ওই প্রতিষ্ঠান কত টাকা ব্যয় করছে তার শ্রমিকদের প্রতি বা শ্রমিকদের পিছনে। তো দেখো বন্ধুরা, এইটি বের করার জন্য তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে করলে এই অঙ্কটি সমাধান করতে পারি। দেখো বন্ধুরা, যদি আমি এখানে 1 মাসের যাবতীয় খরচ অর্থাৎ একজন শ্রমিকের পিছনে 1 মাসে যত টাকা ব্যয় হয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি একজন শ্রমিককে 1 মাসে কত টাকা প্রদান করে, মোট কত টাকা ব্যয় করে, সেটাই আমি বের করব এবং দেখব যে 1 মাসে মোট কত ঘন্টা কাজ করে। যখন আমি সেই মোট ব্যয়কে ভাগ দিব মোট কাজের ঘন্টা দ্বারা, তখন আমি পেয়ে যাব 1 ঘন্টার ব্যয় বা 1 ঘন্টার রেট। অথবা দেখো বন্ধুরা, তুমি চাইলে এমনও করতে পারো যে আমি প্রথমে 1 বছরের মোট ব্যয় বের করব একজন শ্রমিকের। অর্থাৎ আমি এখানে বের করব একজন শ্রমিকের পিছনে 1 বছরে এই প্রতিষ্ঠানটি কত টাকা ব্যয় করে, বা একজন শ্রমিকের জন্য লেবার ব্যয় হিসাবে কত টাকা ব্যয় করে এই প্রতিষ্ঠানটি 1 বছরে। এরপর আমি দেখব যে ওই 1 বছরে কত ঘন্টা কাজ করে ওই শ্রমিকটি। তারপরে যখন আমি সেই মোট ব্যয়ের টাকাটিকে ভাগ দিব মোট কাজের ঘন্টা দ্বারা, তখন আমি পেয়ে যাব 1 ঘন্টার রেটটি। তো তুমি এখানে মাসেরটা করতে পারো হিসাব, বা তুমি করতে পারো বছর হিসাবে। কিন্তু যেহেতু প্রশ্নপত্রে দেয়া আছে 330 দিনে 1 বছর, অর্থাৎ এখানে বছরটাই বেশি করা ভালো, কারণ এখানে সবগুলি মানে বছর রূপে বের করা যাবে খুব সহজেই। আর এখানে সবগুলি দিন দেয়া আছে বছর হিসাবে। তো আমি এখানে বন্ধুরা ইউজ করব বছরের মেথডটি। অর্থাৎ আমি প্রথমে দেখব যে 1 বছরে একজন শ্রমিককে এই প্রতিষ্ঠান কত টাকা দিচ্ছে, বা এই প্রতিষ্ঠানে 1 বছরে লেবারের কস্ট কত। আমি এখানে লিখলাম অ্যানুয়াল লেবার কস্ট ফর ইচ ওয়ার্কার, অর্থাৎ প্রত্যেক কর্মীর জন্য বাৎসরিক শ্রমের ব্যয়। লিখলাম ডিটেলস টাকা। এবার দেখো বন্ধুরা, প্রথমে লিখলাম ওয়েজেস, অর্থাৎ মূল যে বেতন, বেসিক ওয়েজেস, সেটা হচ্ছে 1 মাসে পাচ্ছে 600 টাকা। তাহলে 1 বছরে 12 মাস, তো 12 মাসে কত আসবে, 600 গুণ 12, 7200 টাকা। এবার হচ্ছে বন্ধুরা ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ মহার্ঘ ভাতা, সেটি হচ্ছে মূল বেতনের 10%। অর্থাৎ এই যে মূল বেতন 7200 টাকা, এর 10% চলে আসে 720 টাকা। এবার হচ্ছে হাউস রেন্ট, সেটি হচ্ছে 25%। অর্থাৎ এটিও কিন্তু বন্ধুরা ধার্য করতে হবে মূল বেতনের উপর। আমি এখানে করতেছি 1 বছরের, অর্থাৎ 1 বছরে আমার মূল বেতন হচ্ছে 7200 টাকা, এর 25% চলে আসে 1800 টাকা। এবার হচ্ছে বন্ধুরা কনভেয়েন্স অ্যালাউন্স, অর্থাৎ নিরাপত্তা ভাতা। তো এই ক্ষেত্রে বলা আছে যে একজন শ্রমিককে দেওয়া হবে 30 টাকা প্রতি মাসে। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে করতেছি একজন শ্রমিকের তা, তাহলে সে পাচ্ছে 1 মাসে 30 টাকা। তো আমি করতেছি 1 বছরের জন্য, তো কত টাকা আসবে, 30 গুণ 12,
360 টাকা 1 বছরের জন্য নিরাপত্তা ভাতা। এবার আছে মেডিকেল বেনিফিটস বা চিকিৎসা সুবিধা অথবা চিকিৎসা ভাতা। সেটি হচ্ছে 1 মাসে বা প্রতি মাসে প্রতি শ্রমিককে দেওয়া হবে 100 টাকা করে চিকিৎসা ভাতা। তাহলে দেখো বন্ধুরা, আমি লিখলাম মেডিকেল বেনিফিটস 100 টাকা 1 মাসের জন্য। তাহলে আমি করতেছি 1 বছরের জন্য, অর্থাৎ 100 গুণ 12, 1 বছরে হয় 1200 টাকা, কারণ 12 মাসে 1 বছর। এবার হচ্ছে বন্ধুরা ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ উৎসব ভাতা। সেটি হচ্ছে একটি বছরের মধ্যে 1 মাসের বেতন পাবে সে উৎসব ভাতা রূপে, অর্থাৎ একটি বছরের মধ্যে 1 মাসের বেতন পাবে সে উৎসব ভাতা রূপে। আমি লিখলাম ফেস্টিভ্যাল অ্যালাউন্স 1 মান্থ স্যালারি, 1 মাসের বেতন। দেখো বন্ধুরা, এই শ্রমিক কিন্তু 1 মাসে পাচ্ছে 600 টাকা, আর সেটি হচ্ছে তার 1 বছরের মধ্যে উৎসব ভাতা। অর্থাৎ খুব সহজে বলতে গেলে এই প্রতিষ্ঠানটি 1 মাসের বেতন এক্সট্রা প্রদান করবে একজন শ্রমিককে উৎসব ভাতা রূপে। লিখলাম 600 টাকা, কারণ এটি হচ্ছে 1 মাসের বেতন। এবার আছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং এটি হচ্ছে 10%। তো আমি লিখলাম মূল বেতন 7200 টাকা গুণ 10%, চলে আসে 720 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি তার একজন শ্রমিককে প্রদান করবে 10% টাকা প্রভিডেন্ট ফান্ডে। এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে ক্যান্টিন সাবসিডি অর্থাৎ ক্যান্টিনের ভর্তুকি, যা প্রতিষ্ঠানটি প্রদান করবে তার শ্রমিকদেরকে। এখানে বলা আছে যে একটি ক্যান্টিন যেখানে 3600 টাকা প্রদান করে প্রতি মাসে এই প্রতিষ্ঠানটি। তো দেখো বন্ধুরা, যদি প্রতিষ্ঠানটি 1 মাসে দেয় ক্যান্টিনের জন্য 3600 টাকা, তাহলে আমি করতেছি 1 বছরের জন্য। তাহলে কত হবে 1 বছরের জন্য? হবে 3600 গুণ 12, এটি হচ্ছে আমার 1 বছরের ব্যয়িত খরচ, যা এই প্রতিষ্ঠানটি ব্যয় করছে শ্রমিকদের প্রতি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে করতেছি একজন শ্রমিকের প্রতি ব্যয়িত খরচ, বা একজন শ্রমিকের জন্য কত টাকা ব্যয় হয়েছে। কিন্তু এই যে ক্যান্টিনটি, এটি ব্যবহার করে 300 জন লোকে, অর্থাৎ এই যে টাকাটি আসবে 3600 গুণ 12, এটি কিন্তু একজনের প্রতি ব্যয়িত টাকা না, এটি হচ্ছে 300 জন লোকের প্রতি ব্যয়িত টাকা। তাহলে একজন কর্মীর প্রতি ব্যয়িত টাকা কত হবে? অর্থাৎ 3600 গুণ 12 যা আসবে গুণফল, আমি সেই গুণফলকে ভাগ দিব 300 দ্বারা, তাহলে আমি পেয়ে যাব একজন শ্রমিকের প্রতি ব্যয়িত টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু আর কোনো প্রকার ব্যয় এখানে নেই, অর্থাৎ প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি 1 বছরে একজন শ্রমিককে এতগুলো সুবিধা প্রদান করবে, অর্থাৎ তার এতগুলি ব্যয় হবে একজন শ্রমিকের প্রতি। আমি সবগুলো যোগ করলাম, তাহলে চলে আসলো 12,744 টাকা। এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের 1 বছরের একজন শ্রমিকের প্রতি ব্যয়িত খরচ। এবার আমি দেখব যে এই প্রতিষ্ঠানের শ্রমিকগণ 1 বছরে কত ঘন্টা কাজ করবে, অর্থাৎ 1 বছরের মোট কাজের ঘন্টা, কারণ প্রশ্নপত্রে বলা আছে 1 ঘন্টার ব্যয়, সেহেতু আমি বের করব ওই 1 বছরের কাজের মোট ঘন্টা। তুমি এখানে লিখবা অ্যানুয়াল লেবার আওয়ার্স অর্থাৎ বাৎসরিক শ্রম ঘন্টা। দেখো বন্ধুরা, ডিটেইলস টাকা। প্রথমে হচ্ছে এই প্রতিষ্ঠানটি বছরে কতদিন কাজ করে, সেটি হচ্ছে 330 দিন, অর্থাৎ 1 বছরে তারা কাজ করে 330 দিন। লিখলাম অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ, বাৎসরিক কার্য দিবস 330। এখানে কিন্তু প্রশ্নপত্রে এটি বলা আছে যে একজন শ্রমিক চাইলে 15 দিন বন্ধ দিতে পারবে, তাতে কোনো প্রকার বেতন কাটা যাবে না। অর্থাৎ এখান থেকে আমি বাদ দিব 15 ডেজ লিভ উইথ ফুল পে। যদি একজন শ্রমিক বা কর্মচারী 15 দিন দেয় বন্ধ, তবে কিন্তু ওই শ্রমিকের বা কর্মচারীর কোনো প্রকার বেতন কাটা যাবে না, সে কিন্তু সব টাকা বেতনই পাবে। তো বাদ দিলাম, তাহলে থাকে 315 দিন, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি মোট 315 দিন কাজ করায় তার শ্রমিকদের দিয়ে। মূলত কাজ করা তো 330 দিন, কিন্তু একজন শ্রমিকের জন্য তারা বন্ধ হিসাবে ধার্য করেছে 15 দিন, তাই নিট ওয়ার্কিং ডেজ হচ্ছে 315 দিন।
এবার দেখো বন্ধুরা, এটি হলো দিন, কিন্তু আমায় দেখতে হবে ঘন্টা। যদি একদিনে কাজ করে 8 ঘন্টা, যা লেখা আছে প্রশ্নপত্রে, এখানে বলা ছিল এমন যে 8 আওয়ার্স ইজ ডে, অর্থাৎ একদিনে কাজ করে 8 ঘন্টা, তাহলে 315 দিনে কত ঘন্টা কাজ করবে, অর্থাৎ নাম্বার অফ টোটাল আওয়ার্স গুণ দিলাম 315 গুণ 8, চলে আসলো 2520 ঘন্টা। এটি হচ্ছে এক বছরে মোট কার্য ঘন্টা, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি এক বছরে তাদের শ্রমিকদের দিয়ে কাজ করাবে 2520 ঘন্টা একজন শ্রমিককে দিয়ে। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিব স্বাভাবিক অবসর সময়, অর্থাৎ একজন শ্রমিককে কতটুকু সময় দিচ্ছে এই প্রতিষ্ঠানটি অবসর নেওয়ার জন্য, সেটি হচ্ছে 20%, অর্থাৎ মাইনাস দিলাম নর্মাল আইডল টাইম 20% অফ ওয়ার্কিং টাইম, অর্থাৎ মোট যত ঘন্টা কাজ করবে তার মধ্যে 20% সময় এই প্রতিষ্ঠানটি তার শ্রমিকদেরকে দিবে অবসর রূপে বা বিশ্রাম নেওয়ার জন্য। তো মোট কাজের ঘন্টা হচ্ছে 2520 গুণ 20%, তাহলে চলে আসলো 504 ঘন্টা, অর্থাৎ এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি শ্রমিকরা চাইলে 504 ঘন্টা অবসর নিতে পারে। এখন দেখো বন্ধুরা, এক বছরে মোট কার্য ঘন্টা হচ্ছে 2520, যার মধ্যে রয়েছে অবসর সময় 504 ঘন্টা, তাহলে বাস্তবে ওই প্রতিষ্ঠানটিতে কত ঘন্টা কাজ হয়, সেটি হচ্ছে 2520 থেকে তুমি বাদ দাও অবসর সময় 504, কারণ এই সময় কিন্তু কেউ কাজ করবে না, তাহলে বাদ দিলে থাকে, অর্থাৎ 2520 বিয়োগ 504, তাহলে থাকে 2016। দেখো বন্ধুরা, এটি কিন্তু কোনো সাল না, এটি হচ্ছে কার্য ঘন্টা, অর্থাৎ এক বছরে এই প্রতিষ্ঠানটি নিট বা অ্যাকচুয়ালি কাজ করায় 2016 ঘন্টা। তো লিখলাম অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কড বাই আ ওয়ার্কার, অর্থাৎ একজন শ্রমিককে দিয়ে বা একজন শ্রমিকের এক বছরে বাস্তবিক কার্য ঘন্টা। এবার দেখো বন্ধুরা, এই প্রতিষ্ঠানটি এক বছরের জন্য এই প্রতিষ্ঠানটি এক বছরে তার একজন শ্রমিকের পিছনে ব্যয় করে 12,744 টাকা, আর ওই এক বছরে ওই শ্রমিক কাজ করবে 2016 ঘন্টা। দেখো বন্ধুরা, এখানে এক বছরে ব্যয় হবে 12,744 টাকা, আর ওই এক বছরে হচ্ছে 2016 ঘন্টা, অর্থাৎ যদি 2016 ঘন্টা কাজের জন্য ব্যয় করে 12,744 টাকা, তাহলে 1 ঘন্টা কাজের জন্য কত টাকা আসবে? আমি লিখলাম লেবার কস্ট পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টার জন্য লেবারের ব্যয় বা শ্রমের ব্যয়, সেটি হচ্ছে টোটাল লেবার কস্ট পার ইয়ার, এক বছরে মোট শ্রমের ব্যয়, সেটি হচ্ছে 12,744 টাকা, ভাগ দিব ওই বছরে কত ঘন্টা কাজ করবে, সেটা হচ্ছে 2016 ঘন্টা, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড, বাস্তবিক কার্য ঘন্টা। দেখো বন্ধুরা, লিখলাম ব্যয়টি 12,744 টাকা ভাগ অ্যাকচুয়াল আওয়ার 2016 ঘন্টা। যখন আমি ভাগ দিলাম 12,744-কে 2016 দ্বারা, তখন চলে আসলো 6.3214, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির এক ঘন্টায় একজন শ্রমিককে প্রদান করে 6 টাকা 32 পয়সা আরো সামথিং। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার রেট পার আওয়ার, এক ঘন্টার জন্য ধার্যকৃত মজুরি। তো দেখো বন্ধুরা, এই ছিল আমার 2015 সালের সিপাটের বোর্ড কোশ্চেনের সমাধান। আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর দেখো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 5, যেখানে আমরা দেখাবো আরেকটি বোর্ড কোশ্চেনের সমাধান। তো বন্ধুরা, ক্লাস নং 5 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানে বাই, অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার।